নমস্কার। হায়দ্রাবাদের এআইজি হসপিটালের নাম কম বেশি মোটামুটি সকলেই শুনেছেন। তেলেঙ্গানা রাজ্যের গাছিবাউলিতে এই হসপিটাল অবস্থিত। এআইজি, যার ফুল ফর্ম হলো এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। দীর্ঘদিন ধরে যারা পেটের সমস্যায়, বিশেষ করে গ্যাস্ট্রো টাইপের কোনো সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য খুব ভালো অপশন হলো এই হায়দ্রাবাদের এআইজি হসপিটাল। তবে এখানে যে শুধুমাত্র গ্যাস্ট্রো চিকিৎসা হয় তাই নয়, এখানে আপনারা পুরো শরীরের চেক আপ করতে পারবেন। কিছুদিন আগেই আমি এই হসপিটালে গিয়েছিলাম। বহু মানুষই ভাবেন যে অতদূর যাব, এবার ওখানকার ভাষা কিরকম হবে, খাওয়া দাওয়া কিরকম হবে, কোথায় থাকবো, কিভাবে ডাক্তার দেখাবো, ওখানেও বিভিন্ন রকমের ডাক্তার আছে, ওখানে কোনো ভালো ডাক্তারকে পাবো কিনা, বা ওখানে গেলে আদৌ আপনার সমস্যার সমাধান হবে কিনা, এই সম্পর্কে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। কারণ ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম এবং ওখানে আমি থেকে যতটা বুঝতে পেরেছি বা অনুমান করতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার সবার আগে আপনার মাথায় রাখতে হবে, এআইজি হসপিটাল আপনার বাড়ির কাছে বা বাড়ির খুব কাছে অবস্থিত নয়, যে আপনি টুক করে গেলেন, ডাক্তার দেখালেন, চলে এলেন। এটা একটা অন্য স্টেটে অবস্থিত। তাই সবার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি ওখানে ডাক্তার দেখাতে গিয়ে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন। হায়দ্রাবাদে আপনাকে যেতে হলে, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কলকাতা এয়ারপোর্টে আসতে হবে। আর যদি আপনি ট্রেনে করে যেতে চান, তাহলে আপনাকে হাওড়া স্টেশনে আসতে হবে। হাওড়া থেকে এবং শালিমার থেকে হায়দ্রাবাদ যাওয়ার আপনি কিন্তু ট্রেন পেয়ে যাবেন। ফ্লাইটের মাধ্যমে আপনারা যদি যেতে চান, তাহলে আপনি যদি খুব কম দিনের দূরত্বেরও টিকিট কাটেন, মনে করুন আপনি 2 থেকে 3 দিনের ভেতরে আপনি যেতে চান, পেশেন্টের কোনো বাড়াবাড়ি অবস্থা আছে, সেক্ষেত্রে প্লেন ভাড়া আপনার মোটামুটি 5,500 থেকে 6,000 টাকার মধ্যে, বা খুব বেশি হলে 6,500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। মোটামুটি এই ভাড়ার যে ফ্লাইটগুলো আছে সেগুলো মোটামুটি বিকেলের দিকে কিংবা খুব ভোরের দিকে আপনি পাবেন। কলকাতা এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট আপনার যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো, বা 2 ঘন্টা 10 মিনিটের মতো। ওই টাইমের মধ্যে আপনি কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছে যাবেন। ফ্লাইটে গেলে টিকিট ভাড়া মোটামুটি কত পড়ে সেটা তো আমি আপনাদের জানালাম। এবার আপনি যদি ট্রেনে যান, সেক্ষেত্রে হাওড়া থেকে ও শালিমার থেকে প্রতিদিন একটি করে ট্রেন ছাড়ে। হাওড়া থেকে ছাড়ে সকাল 8:30টায়, এটা 26 ঘন্টার মতো সময় নেয় এবং সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছায় 10:30 হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না। মোটামুটি আপনি যদি হায়দ্রাবাদ এআইজি হসপিটালে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সেকেন্দ্রাবাদ স্টেশনেই নামতে হবে। ট্রেনে গেলে স্লিপারে আপনার ভাড়া পড়বে 665 টাকা পার পার্সন। থার্ড এসিতে গেলে আপনার ভাড়া পড়বে 1630 টাকা, সেকেন্ড এসিতে গেলে 2490 টাকা, আর ফার্স্ট ক্লাস এসিতে গেলে 4230 টাকার মতো আপনার ভাড়া পড়বে। এই ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে সকাল 8:30টায় এবং সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছায় পরের দিন 10:30 শালিমার থেকেও একটি ট্রেন ছাড়ে, সেটা সকাল 11:25 শালিমার থেকে ছাড়ে এবং 28 ঘন্টা 55 মিনিট, মানে ধরুন 29 ঘন্টার মতোই সময় লাগে, সেটা সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছায় পরের দিন বিকেল 4:20 এবার ধরুন ট্রেন লেট থাকতে পারে, 2 থেকে 2.5 ঘন্টার মতো আপনারা এক্সট্রা টাইম অ্যাড করে নেবেন। তাহলে আপনি মোটামুটি অ্যাকচুয়াল কতক্ষণ সময় লাগতে পারে সেটা অ্যাড করে নিতে পারেন। এবার সেকেন্দ্রাবাদ স্টেশন বা হায়দ্রাবাদ এয়ারপোর্ট, 2 জায়গাতে আপনি পৌঁছে গেলেন। এবার এখান থেকে আপনি এআইজি হসপিটাল কিভাবে আসবেন। আর আমি প্রথমেই বললাম, আপনি নিশ্চয়ই সরাসরি গিয়ে এআইজি হসপিটালে যাবেন না, আপনাকে ওখানে 2 দিন থাকতে হবে ডাক্তার দেখানোর জন্য। কারণ ওখানে ডাক্তার দেখানোর পর রিপোর্ট দেবে, টেস্ট করতে হবে, এই ক্ষেত্রে বেশ কিছুটা সময় লেগে যাবে এবং কতটা সময় লাগবে সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করে দেবো। এবার তেলেঙ্গানাতে আপনি পৌঁছে গেলেন, ওখানে যাওয়ার পর আপনাকে হোটেল নিতে হবে এআইজি হসপিটালের কাছাকাছি, যাতে আপনি খুব সহজে পায়ে হেঁটেই হোটেল থেকে এআইজি হসপিটাল পৌঁছে যেতে পারেন। এতে আপনার যেটা সুবিধা হবে সেটা হলো এটাই, যদি দূরে হোটেল নিতেন তাহলে ক্যাব বুক করে বা অটো বুক করে আপনাকে প্রতিদিন এআইজি হসপিটাল আসতে হতো, তার জন্য একটা আলাদা খরচ আছে। কিন্তু এআইজির কাছাকাছি হোটেল নিলে আপনাকে সেই খরচটা বহন করতে হবে না। এবং এআইজির কাছাকাছি কিন্তু অনেক হোটেল আছে যেগুলো বাঙালি হোটেল, আমি সেই হোটেলের নাম, ফোন নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু হোটেলে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখন গুগল ম্যাপ ওপেন করেছি। হায়দ্রাবাদ এয়ারপোর্টের নাম হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হায়দ্রাবাদ এয়ারপোর্টে নামার পর আপনি ওলা বা উবের যে কোনো একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। ওখান থেকে আপনি আপনার কারেন্ট লোকেশন পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনি আপনার ডেস্টিনেশন এআইজি সিলেক্ট করবেন। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এআইজি কিন্তু দুটো আছে। আপনারা সবসময় নিউ এআইজি বা এআইজি গাছিবাউলি এটা বলবেন ওলা ড্রাইভারকে। তবে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় কিন্তু অটো অ্যালাউ নয়, সেক্ষেত্রে আপনাকে 4 চাকাই নিতে হবে। বাড়ি ফেরার সময় যদি আপনি গাছিবাউলি তথা এআইজি হসপিটাল থেকে অটোর মাধ্যমে এয়ারপোর্টে আসতে চান, আমি কিন্তু পার্টিকুলার এয়ারপোর্টের কথা বলছি, এখন স্টেশনের কথা বলছি না। এয়ারপোর্টে যদি অটো করে আসতে চান, ভাড়া কিন্তু 4 চাকার থেকে হাফ দেখাবে, কিন্তু এয়ারপোর্টের প্রায় 10 মিনিট আগে, মানে হাঁটা পথে 10 মিনিট আগে আপনাকে কিন্তু ড্রপ করে দেবে। এয়ারপোর্ট থেকে এআইজি হসপিটাল ভাড়া মোটামুটি ক্যাবে আপনি পাবেন 700 থেকে 800 টাকার মধ্যে। তবে একটু বার্গেনিং করলে আপনি মোটামুটি 650 টাকাতেও রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এআইজি হসপিটালের কাছাকাছি যে হোটেলগুলো আছে, বা এআইজি হসপিটালেই বলা যেতে পারে, সেখানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন। আর আমি এখন যে রেটটা বলছি এটা কিন্তু 2024 সালের নভেম্বর মাসের রেট, কারণ আমি এই সময়ই গেছিলাম, এই সময়কার রেট আমি বলছি। এবার এই রেট কিন্তু এদিক ওদিক হতে পারে ভবিষ্যতে। এয়ারপোর্ট থেকে আপনার হোটেলে আসতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার মতো, দূরত্ব হচ্ছে মোটামুটি 29 কিলোমিটার। আর সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে আপনি যদি এআইজি হসপিটালের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেখানে আসতে চান,
সেক্ষেত্রে আপনার মোটামুটি সময় লাগবে 40 মিনিটের মতো। তবে এই মুহূর্তে আমি যখন ম্যাপ ওপেন করছি সেটা বিকেলের দিক, এখন একটু জাম থাকতে পারে, সেক্ষেত্রে এখন 1 ঘন্টা লাগতে পারে। ধরে নিন ওই 1 ঘন্টার মতোই এয়ারপোর্ট থেকেও এবং স্টেশন থেকেও দু জায়গাতেই আপনার এআইজিতে আসতে সময় লাগবে। আর স্টেশন থেকে এআইজি হসপিটালে আসতে হলে আপনাকে ওখানেও ওলা বুক করতে হবে বা উবেরও বুক করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া কিন্তু একটু কম হবে, মোটামুটি 500 থেকে 600-র মধ্যে কিন্তু আপনি ভাড়া পেয়ে যাবেন। বার্গেনিং করে আপনি যদি কমাতে পারেন সেটা সম্পূর্ণ আপনার কৃতিত্ব। হাওড়া থেকে বা দমদম এয়ারপোর্ট থেকে আপনারা কি করে হায়দ্রাবাদ পৌঁছাবেন সেটা সম্পর্কে একটা তো বিস্তারিত আলোচনা করে দিলাম। এবার আপনারা যেদিন হায়দ্রাবাদ এসে পৌঁছাবেন সেই দিনই নিশ্চয়ই কেউ ডাক্তার দেখাতে যাবেন না, অনেকের হয়তো আর্জেন্ট থাকে, তারা হয়তো যেতে পারেন। এবার সারাদিনের ক্লান্তি ঝরানোর জন্য অবশ্যই আপনাকে একটি হোটেলে ঠাঁই নিতে হবে। এআইজি হসপিটালের একটু পিছনের দিকে, যেটাকে গাছিবাউলি অঞ্চল বলা হয় আর কি, সেখানে কিন্তু আপনি অনেক বাঙালি হোটেল পেয়ে যাবেন। ভাষাগত কোনো সমস্যা হবে না, কারণ ম্যাক্সিমাম যে হোটেলগুলি আছে সেগুলো কিন্তু বাঙালিদের, এবং ওখানে যারা স্টাফ আছেন তারা কিন্তু বাঙালি, এবং ওনাদের সাথে কথা বলতে কোনো রকম কিন্তু আপনাদের অসুবিধা হবে না। হোটেল ভাড়া ওই অঞ্চলে মোটামুটি 1000 এবং 1200 টাকা থেকে স্টার্টিং, এসি হলে আরও ভাড়া বাড়ে, মিনিমাম কিন্তু 1000 টাকা ভাড়া। আর একটু যদি আপনারা এআইজি হসপিটাল থেকে পায়ে হাঁটা দূরত্বেই যদি একটু বেশি দূরে হোটেল নেন, সেক্ষেত্রে হয়তো 800-900 টাকারও হোটেল পেয়ে যাবেন। তবে কাছাকাছি হোটেল নেওয়াটাই ভালো। আমি এখন যে হোটেলগুলো এখানে দেখাচ্ছি সেগুলো কিন্তু মোটামুটি এআইজি হসপিটাল থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে। হোটেলগুলির সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনটিকে পজ করে যে ফোন নাম্বারগুলি লেখা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই হোটেলগুলির চেক আউট টাইম মোটামুটি 11:30-12টা এরকম টাইমে। আর সব থেকে বড় সুবিধা হলো এটাই, এখানে যে বড় বড় হোটেলগুলি আছে তার মধ্যে নিমন্ত্রণ হোটেল, বালাজি হোটেল, এই যে হোটেলগুলি আছে, এই হোটেলগুলির একদম যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরেই আপনি কিন্তু দুপুরের খাবার এবং রাত্রের খাবার সেরে নিতে পারেন। এছাড়া আপনি যদি অন্য কোনো হোটেলেও থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এই হোটেলগুলিতে আসতে পারেন দুপুরে ভাত, জল খাবার কিংবা রাতের যে ডিনার আছে সেটা সারার জন্য। হায়দ্রাবাদ আসার আগে কতগুলি সতর্কবাণী শুনেছিলাম যে ওখানে গেলে নাকি খাবার খুব টক হয়, আপনি যাই খাবেন সেটাই নাকি খুব টক খাবার। এই জিনিসটা কিন্তু একদমই মিথ্যে, কারণ এখানে কোনো খাবার টক নয়, এখানে সম্পূর্ণ বাঙালি খাবার। এবং আপনি ওয়েস্ট বেঙ্গলে যেমন ভাত, ডাল, তরকারি খেয়েছেন, এখানেও কিন্তু মোটামুটি একই রকমের খাবার। অবশ্য হোটেলে আপনি খাচ্ছেন, স্বাদের একটু এদিক ওদিক হতে পারে, তবে কিন্তু যে টক খাবার এরকম যে একটা দুর্নাম ছিল আর কি, বদনাম ছিল বলতে পারা যায় হায়দ্রাবাদ সম্পর্কে, সেটা কিন্তু এখানে মোটেও নয়। আর কোন খাবারের কিরকম রেট আছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন, তাই রেটও যে খুব বেশি সেটাও কিন্তু বলা যায় না। এবার সব থেকে যেটা আসল কথা সেটা আসছি, এখানে এলে আপনারা কিন্তু মোবাইল নেটওয়ার্কের সমস্যায় ভুগতে পারেন। আর এখানে প্রত্যেক হোটেলেই ওয়াইফাই এর সুবিধা আছে। আপনি হোটেলে গেলেই আপনাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি কানেক্ট করে আপনার ওয়াইফাই কলিং ইউজ করে ফোন করতে পারবেন। অবশ্যই ওয়াইফাই কলিংটা এনেবেল করে রাখবেন, না হলে কিন্তু আপনার ফোনে কোনো রকম ফোন আসবেও না, আপনিও কাউকে ফোন করতে পারবেন না। পরের দিন একদম সকাল সকাল উঠে মোটামুটি 7টার মধ্যে আপনি এআইজি হসপিটালে পৌঁছে যাবেন। আমি আগেও বলেছি যে হোটেলগুলোর ফোন নাম্বার আমি দিয়েছি, সেখান থেকে এআইজি হসপিটাল পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। এআইজি হসপিটালে 7টার সময় আপনি পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পর আপনি কিয়স্ক কাউন্টার পেয়ে যাবেন, সেখানে যিনি পেশেন্ট আছেন তার নাম রেজিস্ট্রেশন করতে হবে। ওখানে সাহায্য করার জন্য বহু ভলেন্টিয়ার আছেন, আপনি তাদেরকেও বলতে পারেন, অথবা নিজের যদি আইডিয়া থাকে, মোটামুটি মোবাইল যদি একটু আধটু চালাতে জানেন, তাহলে কিন্তু নিজেই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। বড় বড় টাচ স্ক্রিন আছে, সেখানে আপনার নাম, ফোন নাম্বারে ওটিপি আসবে, আপনার ঠিকানা, ডেট অফ বার্থ, এই সব কিছু ডিটেল এখানে ফিল করে দেবেন। ফিল করে দিলেই আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফোনে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। বা ওখানেও আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকেও কিন্তু আপনি ছবি তুলে নিতে পারেন। আর যদি আপনার কাছে এইসব জিনিস একটু ঝামেলার মনে হয়, তাহলে একটু সামনের দিকে তাকালে একটি বিরাট কাউন্টার বা হেল্প ডেস্ক দেখতে পাবেন। সেখানে গিয়েও আপনি আপনার আধার কার্ড জমা করলে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন খরচ হচ্ছে ওয়ান টাইম 100 টাকা। এটা কিন্তু বারবার দিতে হবে না, আপনি একবার রেজিস্ট্রেশন করলে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি সেলফ রেজিস্ট্রেশন করেন, সেখানে তো আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, কারণ সেখানে আপনি জাস্ট মোবাইলের মাধ্যমেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন। এরপর আপনি যখন ডাক্তার দেখাবেন, সেখানে ডাক্তারের যে ফিজ আছে তার সাথে এই 100 টাকা রেজিস্ট্রেশন ফি আলাদা করে নিয়ে নেওয়া হয়। কিন্তু আপনি রেজিস্ট্রেশন কাউন্টার থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আপনাকে ওখানেই 100 টাকা দিতে হবে এবং ওখান থেকেই আপনি কিন্তু রিসিপ্ট পেয়ে যাবেন। এখানে আপনি একটি লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্ট অনুযায়ী এখানে কি কি সার্ভিস অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। হায়দ্রাবাদ এআইজি মানেই যে শুধুমাত্র পেটের সমস্যার সমাধান করা হয় তা নয়, এখানে ইএনটি, নার্ভের কোনো প্রবলেম বা অন্যান্য শারীরিক যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই হসপিটালে তার সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে হ্যাঁ, এখানে একটি আসল কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই হসপিটালে বাংলা ভাষাভাষী অনেক ভলেন্টিয়ার এবং সহকারী কর্মীকে আপনি দেখতে পাবেন। এবার আপনি হয়তো বুঝতে পারবেন, তাই হিন্দি ভাষাটার ওখানে প্রচলন একটু বেশি। তাই আপনি যদি একদমই হিন্দি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হলেও হতে পারে। তাই অবশ্যই আপনি যাকে নিয়ে যাচ্ছেন ডাক্তার দেখানোর জন্য, তিনি যেন একটু হলেও হিন্দি বুঝতে পারেন, এই জিনিসটি একটু মাথায় রাখবেন। রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কোথায় যাবেন সেটা জানার জন্য আপনার ঠিক ডান দিকেই একটি হেল্প ডেস্ক দেখতে পাবেন, সেখানে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার সামনে কিন্তু অনেকগুলো কাউন্টার আছে, ওখানেও জিজ্ঞাসা করতে পারেন। আপনার যে সমস্যা হয়েছে সেটার কথা বলবেন,
তারা আপনাকে সাজেস্ট করে দেবেন এই জন্য আপনাকে কোথায় যেতে হবে। এবার প্রধানত যারা গ্যাস্ট্রোর সমস্যার জন্য এখানে আসছেন বা যে কোনো সমস্যার জন্য হতে পারে, তারা হসপিটালে এসেই রেজিস্ট্রেশন করে চলমান সিঁড়ির মাধ্যমে ফার্স্ট ফ্লোরে চলে আসবেন। ফার্স্ট ফ্লোরে আসার পর সিঁড়ি থেকে নেমেই আপনি একদম ডান দিকে চলে যাবেন। ডান দিকে দেখবেন একটি হেল্প ডেস্ক আছে, সেখানে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন। ওখান থেকে আপনাকে ডাক্তার সাজেস্ট করে দেওয়া হবে। ওনারা একটি ছোট্ট কাগজে আপনার যে সমস্যার জন্য যে ডাক্তার সেই মুহূর্তে আপনি পাবেন সেই ডাক্তারবাবুর নাম আপনাকে একটি ছোট্ট কাগজে লিখে দেবেন এবং সেই কাগজটি নিয়ে আপনাকে কাউন্টারে যেতে হবে পেমেন্ট করার জন্য। এবার পেমেন্ট করার সিস্টেমটা একটুখানি এখানে বলে দিচ্ছি। এখানে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু টোকেন সিস্টেম। আপনি ওই কাগজটা হাতে পেয়ে আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন না। ওখানে টোকেন মেশিন আছে, সেখানে একটি মাত্র ক্লিক করে আপনাকে একটি টোকেন নিতে হবে। সেই টোকেনে একটি নাম্বার লেখা থাকবে। এবার আপনি ওই হসপিটালেই পেমেন্ট করার জন্য 7 থেকে 8টি কাউন্টার দেখতে পাবেন। এবার এই কাউন্টারের ওপরে টিভি লাগানো থাকবে। সেই টিভিতে কোন টোকেন নাম্বারে এই মুহূর্তে পেমেন্ট চলছে সেটি আপনি কিন্তু দেখতে পাবেন। যদি টিভি খারাপ থাকে তাহলে ওখানে যিনি সিকিউরিটি গার্ড আছেন তিনি কিন্তু টোকেন নাম্বার ধরে আপনাকে ডাকতে পারেন। টোকেন কাটার পর টোকেনটা নিয়ে একটু সাবধানে থাকবেন, কারণ আপনার টোকেন নাম্বার কিন্তু যে কোনো মুহূর্তে বেরিয়ে চলে যেতে পারে। তাহলে সেই সিকিউরিটি গার্ডকে একটু কনভিন্স করতে হয়তো হতে পারে, বা আপনার পরবর্তীকালে যাদের টোকেন নাম্বার আছে তাদেরকে কিন্তু একটু কনভিন্স করতে হতে পারে যে আপনি টোকেন নাম্বার মিস করে গেছেন। অসুবিধা কিছুই নেই, মোটামুটি একটুখানি দেখে নেবেন কত নম্বরে আপনার নামটা আছে। ওখানে পেমেন্ট করার পর আপনি আবার যেখান থেকে ডাক্তারের নামটি পেয়েছিলেন সেখানে চলে আসবেন। ওখানে আপনাকে একটি ফাইল টাইপের দিয়ে দেওয়া হবে এবং আপনার রেজিস্ট্রেশন নামটি একটি স্টিকার আকারে ওই ফাইলের ওপর চিটিয়ে দেওয়া হবে। এবার ওখান থেকেই আপনাকে বলে দেওয়া হবে আপনি কোন ক্লাস্টারে যাবেন। এবার ক্লাস্টার কথাটা শুনতে একটুখানি হয়তো আপনাদের কাছে নতুন লাগতে পারে। ক্লাস্টার হচ্ছে এরকম, ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যেমন ধরুন যেখানে এক্স রে হয় সেটা একটা ক্লাস্টার, সেটাকে নাম দেওয়া হয়েছে হয়তো ক্লাস্টার এস, আবার আছে হয়তো ক্লাস্টার ইউ, আবার আছে হয়তো ক্লাস্টার এস, ক্লাস্টার এ, এই টাইপের বিভিন্ন রকমের ক্লাস্টার আছে। যেখানে ধরুন হয়তো আল্ট্রাসাউন্ড করা হয় সেখানে একটা ক্লাস্টার করা আছে, সেটাকে হয়তো ক্লাস্টার ইউ নাম দেওয়া আছে, এরকম ভাবে। এবার কোন ক্লাস্টার কোথায় আছে সেটা আপনি সহজেই খুঁজে পাবেন। কি করে খুঁজে পাবেন? ওখানে প্রথমত সাইনবোর্ড দেওয়া আছে, আর যদি সেটাও আপনি দেখতে না পান তাহলে ওখানে সিকিউরিটি গার্ডকে বা ওখানে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা কিন্তু আপনাকে এই ব্যাপারে একদম সাহায্য করে দেবে। বাংলা, হিন্দি, ইংরাজি এবং ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে এই 4টি ভাষাতে কিন্তু এই বোর্ডগুলি করা থাকে। এখানে যে চলমান সিঁড়ি আছে সেই সিঁড়ির মাধ্যমে আপনি কিন্তু সেকেন্ড ফ্লোর অবধি উঠতে পারবেন। এর পরবর্তী ফ্লোরে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিফটের সাহায্য নিতে হবে। এবার আপনি যদি মনে করেন আপনি আগে থেকেই কোনো ডাক্তারকে সিলেক্ট করে যেতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি এআইজি ওয়েবসাইটে চলে আসবেন। এআইজি ওয়েবসাইটে আসার পর এখান থেকে বিভিন্ন রকমের আপনি ডাক্তারের লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কোন ডিপার্টমেন্টের কোন ডাক্তারকে দেখাতে চাইছেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। যে ডাক্তারকে পছন্দ সেই ডাক্তারকে আপনি নির্দিষ্ট দিনে দেখাতে পারেন। সেই জন্য নিচে দেওয়া যে ফোন নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। জাস্ট এই নাম্বারে ফোন করবেন, আপনি কোন ডাক্তারবাবুকে দেখাতে চাইছেন সেটা তাদেরকে বলবেন এবং ওই দিন ওই ডাক্তারবাবুর স্লট খালি আছে কিনা বা নেক্সট কবে স্লট খালি আছে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনার ফোনেও কিন্তু SMS চলে আসবে। তাহলে সুবিধা হচ্ছে এখানে একটাই, আপনি আগে থেকে ডাক্তারবাবুকে যেমন বুক করে রাখতে পারলেন সেরকমই আপনি আপনার পছন্দ মতো ডেটে ওখানে পৌঁছাতেও পারবেন। তবে অনেকে মনে করেন আমি ওখানে ডাইরেক্ট গিয়ে ওখানে ডাক্তারবাবুর সাথে কথা বলে ওখানে ডাক্তার চয়েস করে তারপর আমি ডাক্তার দেখাবো। সেক্ষেত্রে মুশকিল হলো এটাই, ওই নির্দিষ্ট দিনে ওই ডাক্তারবাবু আদৌ থাকবেন কিনা সেটা একটা সন্দেহ। কারণ আমরা ওখানে যেদিন গিয়েছিলাম সেই দিন কিন্তু ডাক্তারবাবুকে পাইনি, তাই আমাদের ওখানে দুদিন একরকম বসে বসেই কাটাতে হয়েছে। আর যদি আপনি সিনিয়র কোনো গ্যাস্ট্রোলজি ডাক্তারবাবুকে দেখাতে চান তাহলে আপনি ফার্স্ট ফ্লোরে না গিয়ে সোজা সেকেন্ড ফ্লোরে চলে যাবে। সেকেন্ড ফ্লোরে গিয়ে একদম বাঁদিকে এসে ওইরকম একটি হেল্প ডেস্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে আমি এই ডাক্তারকে দেখাতে চাই। যদি আপনার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আপনাকে SMS দেখালেই হবে। যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে বা অ্যাপয়েন্টমেন্ট যদি না পান, আপনি হয়তো ওখানে পৌঁছে গেছেন, আপনার হয়তো ইমিডিয়েট কোনো ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে বলবেন যে আমি অমুক ডাক্তারবাবুকে দেখাতে চাই। সেক্ষেত্রে তারা কিন্তু ওই ডাক্তারবাবুকে দেখানোর জন্য ব্যবস্থা করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ফার্স্ট টাইম দেখান আপনাকে ওখানেই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ফার্স্ট ফ্লোরে আসার কোনো প্রয়োজন নেই। অবশ্য পেমেন্ট করার ব্যাপারটা বলে দিই, ফার্স্ট ফ্লোরের কাউন্টারে যে পেমেন্টটা হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম সমস্ত ক্ষেত্রে পেমেন্টটা হয় সেখানে কিন্তু ওই টোকেন ভেন্ডিং মেশিন থেকে টোকেন বার করে আপনাকে পেমেন্ট করতে হবে। সেকেন্ড ফ্লোরে যে পেমেন্ট করার কাউন্টার আছে সেখানে কিন্তু এরকম টোকেন সিস্টেম নেই। সেকেন্ড ফ্লোরে পেমেন্ট কাউন্টার কিন্তু ফাঁকাই থাকে, ওখানে কিন্তু চটজলদি পেমেন্ট হয়ে যায়। গ্যাস্ট্রো ছাড়া অন্যান্য ডাক্তারের ফি ওখানে মোটামুটি 800 টাকার মতো। আমি নিউরো এবং চোখের ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে ফিজ লেগেছিল 800 টাকা, এবং স্কিনের ডাক্তারও দেখিয়েছিলাম 800 টাকা করে ফিজ লেগেছিল। গ্যাস্ট্রো ডাক্তার দু রকমের আছে, জুনিয়র ডাক্তার ফি 400 টাকা এবং আপনি যদি সিনিয়র ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে ফি হলো 500 টাকা। অন্যান্য ডাক্তারের ফি মোটামুটি 1000 টাকার মধ্যেই।
ডাক্তার দেখানোর সিস্টেমটা এখানে একটু বলে দিচ্ছি। যদি আপনি জুনিয়র ডাক্তার সিলেকশন করেন সেক্ষেত্রে আপনি সরাসরি জুনিয়র ডাক্তারকেই দেখাতে পারবেন। যদি আপনি সিনিয়র ডাক্তার সিলেকশন করেন সেক্ষেত্রে আপনি সরাসরি সিনিয়র ডাক্তারের কাছে যেতে পারবেন না। প্রথমে একজন জুনিয়র ডাক্তারবাবু আপনার প্রিভিয়াস যদি কোনো রিপোর্ট থাকে সেগুলো তিনি দেখবেন। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে হায়দ্রাবাদে গেলে বা এআইজিতে ডাক্তার দেখালে ওখানে কোনো পুরনো রিপোর্ট দেখে না। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার যদি আগে কোনো রিপোর্ট করা থাকে সেই রিপোর্ট আপনি অবশ্যই নিয়ে যাবেন। ওখানে আপনার সমস্ত রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন এবং আপনার কি রোগ আছে সমস্ত কিছু আপনাকে জিজ্ঞাসা করবে একজন জুনিয়র ডাক্তারবাবু। তিনি প্রথমে প্রেসক্রাইব করবেন এবং কি কি টেস্ট করতে হবে সেগুলো তিনি আপনাকে প্রেসক্রাইব করে দেবে। প্রেসক্রাইব করার পর আপনাকে সেই প্রেসক্রিপশন নিয়ে বিলিং কাউন্টারে যেতে হবে। টেস্টের জন্য যা খরচ আছে সেই সমস্ত কিছু আপনাকে পে করতে হবে সেই বিলিং কাউন্টারে একইভাবে টোকেন কেটে। তারপর যদি সম্ভব হয় সেই দিন কিংবা পরের দিন কিন্তু আপনি টেস্ট করতে পারেন। অনেকে মনে করেন যে ওটা অনেক বড় হসপিটাল, ওখানে রিপোর্ট খরচ বা টেস্ট করতে অনেক টাকা বেশি লাগবে। এটা একদমই ভুল। কলকাতা অ্যাপেলোতে আমি এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করিয়েছিলাম। আমার মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেছিল। তার 3 ভাগের 1 ভাগ টাকা লেগেছে আমার হায়দ্রাবাদে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করতে, যার বিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মেডিকেল রিপোর্ট হয়ে যাওয়ার পর যে ক্লাস্টারে আপনি ডাক্তার দেখিয়েছিলেন সেখানে আবার আপনার সেই ফাইলটি জমা দেবেন। তারপর আপনি মেন ডাক্তারবাবু মানে যদি আপনি সিনিয়র ডাক্তারবাবু সিলেক্ট করেন তাকে আবার আপনার রিপোর্ট দেখাতে পারবেন এবং সেখান থেকেই আপনাকে ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দেবেন কি কি ওষুধ খেতে হবে বা যদি কোনো অপারেশনের ব্যাপার থাকে তাহলে যদি আপনি মনে করেন ওখানে অপারেশন করাবেন সেটাও আপনি করাতে পারেন। রেজিস্ট্রেশন কাউন্টারের মতো ওখানে আপনি সেলফ রিপোর্ট প্রিন্টিং কাউন্টারও পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার রেজিস্টার ফোন নাম্বার ওটিপি পুট করে আপনার যে রিপোর্টগুলি করা হয়েছে সেগুলো কিন্তু প্রিন্ট আউট নিতে পারবেন অথবা হেল্প ডেস্ক থেকেও প্রিন্ট আউট নিতে পারেন। আর অবশ্য এন্ডোস্কোপি কোলোনোস্কোপি রিপোর্ট কিন্তু আপনাকে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি রিপোর্ট কাউন্টার থেকেই কালেক্ট করতে হবে। পুরো হসপিটাল শীততাপ নিয়ন্ত্রিত। যদি সম্ভব হয় একটু মোটা কাপড় নিয়ে যেতে পারেন যদি সকাল থেকে সন্ধ্যে অবধি আপনাকে থাকতে হয়। সমস্ত ফ্লোরে কিন্তু ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা আছে। তাছাড়া ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই জায়গাগুলোয় চা, প্যাটিস, বার্গার এই সমস্ত বিভিন্ন খাবারের কিন্তু ব্যবস্থা আছে। ওয়াশরুম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবার ডাক্তার দেখানোর ব্যাপার, সকালে গেলে আপনি কখন ফিরবেন সেটা আপনি নিজেও জানেন। তার জন্য ওখানে যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু আপনি ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। ওই ক্যাফেটেরিয়ায় আপনি কিন্তু বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান ফুড পেয়ে যাবেন, যেমন ইডলি, ধোসা, বিভিন্ন রকমের কেক, স্যান্ডউইচ এই টাইপের খাবার কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। এবার যদি আপনি ওখানে বাঙালি খাবার পেতে চান তাহলে গ্রাউন্ড ফ্লোরেরও নিচে আরো 2টি আন্ডারগ্রাউন্ড আছে, যেটা হলো B1, B2, যেগুলি আন্ডারগ্রাউন্ড। সেখানে গেলে কিন্তু আপনি বাঙালি খাবারের সুবিধা পেয়ে যাবেন। ক্যাফেটেরিয়ায় যে খাওয়া দাওয়া করবেন সেখানে কিন্তু খাবারের রেট ঠিকঠাক, বেশি খাবারের রেট এটা কিন্তু বলা যাবে এবং ওখানে সবকিছু কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রাউন্ড ফ্লোরেই আপনি পেয়ে যাবেন ফার্মাসি, সেখান থেকে কিন্তু আপনারা ওষুধ কিনতে পারেন, কিন্তু এখানে একটা শর্ত আছে, এখানে ওষুধের যা MRP সেই রেটেই কিন্তু আপনাকে ওষুধ কিনতে হবে। তাই বেটার হয় আপনি যদি যেখানে থাকবেন আর কি, যেখানে হোটেল অঞ্চল আছে সেখান থেকে যদি ওষুধ ক্রয় করেন, সেখানে ওষুধে মোটামুটি 20 থেকে 25% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আর সমস্ত ওষুধই কিন্তু অরিজিনাল। ওখানে এলে আপনি ওখানে যে হোটেলে থাকবেন সেখানে জিজ্ঞাসা করে নেবেন কোন ওষুধের দোকানটা ভালো বা জেনুইন কোন ওষুধের দোকান থেকে ওষুধ পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আপনারা ওষুধ কিনতে পারেন। সেখানে কিন্তু অনেক টাকা আপনি বাঁচাতে পারবেন। যাতায়াত খরচ এবং হোটেল ভাড়া কত লাগবে সেটার তো মোটামুটি একটা আইডিয়া আমি আপনাদের দিয়ে দিলাম। এবার ওখানে ডাক্তার দেখানোর পর আপনাকে কত টাকার রিপোর্ট করতে দেবে, কি কি ওষুধ দেবে সেটা আপনি বুঝতে পারবেন আপনি ওখানে গেলে, কারণ আপনার রিপোর্টের সাথে আমার রিপোর্ট বা আমার খরচ নাও মিলতে পারে। আবার ওষুধের কথা বলি, অনেককে হয়তো খুব সামান্য টাকার ওষুধ দেয়, আবার অনেককে হয়তো অনেক দামি ওষুধ দেয়, তাই ওইভাবে কিন্তু হিসেবটা ক্যালকুলেট করা যায় না। এবারে প্রশ্ন থাকতে পারে ওখানে গেলে ডাক্তার দেখাতে এবং বাড়ি ফিরতে কতদিনের মতো সময় লাগতে পারে। সেটাকে আপনি এইভাবে হিসেব করতে পারেন। আপনি ধরুন যদি ট্রেনে যান, সোমবার ট্রেনে চাপলেন, মঙ্গলবার ওখানে পৌঁছে গেলেন। যেদিন আপনি ওখানে পৌঁছলেন সেই দিনটা বিশ্রাম নিন। ট্রেনে গেলে তো একদিন লাগছেই, আর যদি প্লেনে যান তাহলে আপনি মঙ্গলবার গেলে ওখানে মঙ্গলবারই পৌঁছে যাচ্ছেন। বুধবার দিন আপনি ডাক্তার দেখালেন, তারপর ডাক্তারবাবু আপনাকে টেস্ট করতে দিল, সেই টেস্ট করলেন, সেই দিন কিছু করলেন, তার পরের দিন কিছু করলেন। আর এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং USG করার যদি ব্যাপার থাকে একদম সকাল সকাল মানে 7টার মধ্যে আপনি হসপিটালে চলে যাবেন। সেখানেও কিন্তু টোকেন কাটার ব্যাপার আছে, তাই টোকেনটা আগে কেটে নেবেন। টেস্টের রিপোর্ট মোটামুটি আপনারা সেম ডেটেই পেয়ে যাবেন, 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন। তাহলে বুধবার দিন আপনি ডাক্তার দেখালেন, বুধবার দিন কিছু রিপোর্ট, বৃহস্পতিবার দিন কিছু রিপোর্ট করে সেই রিপোর্ট পেয়ে যাওয়ার পর আপনি বৃহস্পতিবার দিন ডাক্তার দেখিয়ে এই সমস্ত প্রসেস কমপ্লিট করে দিলেন, যদি না কোনো এমার্জেন্সি রোগ থাকে এবং যদি কোনো ভর্তি হওয়ার ব্যাপার থাকে। তার মানে ট্রেনে করে আপনি গেলে সোমবার গেলে বৃহস্পতিবারের মধ্যে আপনার কাজ কমপ্লিট, আর প্লেনে গেলে মঙ্গলবার আপনি চাপছেন প্লেনে, বৃহস্পতিবারের মধ্যে কাজ কমপ্লিট। এবার ওখানে অনেক সাইট সিন আছে, আপনি সাইট সিনের জন্য একটা দিন রাখতে পারেন, বা যদি থাকতে ভালো লাগে তার জন্য আর একটা দিন। তার মানে আপনি যদি মনে করেন ওখানে 2 দিন এক্সট্রা থাকতে পারেন। আর যদি আপনার সাইট সিন দেখার যদি আপনার আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি শুক্রবারেই ফিরতে পারেন। তবে বেটার হয় আপনি যদি শনিবার রবিবারের টিকিট কাটেন, কারণ
ডাক্তারবাবুকে সেদিন আদৌ পাওয়া যাবে কিনা, বা সব রিপোর্ট আপনি করাতে পারবেন কিনা, বা ওখানে গিয়ে আপনি হয়তো অসুস্থ হয়ে গেলেন, এই সমস্ত দিক বিচার বিবেচনা করে একদিন যদি এক্সট্রা থাকেন তাহলে খুব ভালো হয়। তাহলে মোটামুটি ওখানে আপনি মঙ্গলবার পৌঁছে গেলেন, বুধ বৃহস্পতিবার ডাক্তার দেখানো হলো, শুক্র শনিবারটা থেকে রবিবার দিন খুব কমফোর্টেবলি বাড়ি ফিরতে পারেন। আর যদি ফ্লাইটে যান তাহলে অবশ্যই একটা সতর্কতা বানিয়ে আপনাদের দিয়ে রাখি, আপনাদের প্রত্যেকেরই হয়তো জানা আছে এয়ারপোর্টের ভেতরে খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি। সমস্ত হায়দ্রাবাদের বিভিন্ন হোটেলে যেখানে ধোসার দাম 100 টাকা, এয়ারপোর্টে সেই ধোসার দাম কিন্তু 500 টাকা। জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ বলছি। এক কাপ লিকার চায়ের দামও কিন্তু 250 টাকা। তাই অবশ্যই আমরা যদি ফ্লাইটের মাধ্যমে যাত্রা করতে চান, যদি বাই চান্স ফ্লাইট লেট থাকে, সেক্ষেত্রে এয়ারপোর্টের খাবারের অপেক্ষা করবেন না, সাফিসিয়েন্ট খাবার কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আর ট্রেনে গেলে তো এই সমস্যাটা হবে না। আশা করি আপনাদেরকে একটি কমপ্লিট আইডিয়া দিতে পারলাম হায়দ্রাবাদ এআইজিতে আপনারা ডাক্তার দেখাতে গেলে মোটামুটি কীরকম সময় লাগতে পারে আর মোটামুটি কীরকম খরচ হতে পারে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।